আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন্সমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সমাজের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং কমপ্লিট শাটডাউনে সাধারণ মানুষের জীবন জীবিকা অচল হয়ে পড়ে। বলেন, বিএনপি জামাত শিবির সংঘবদ্ধভাবে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, সেতু ভবন সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে অগ্নিসংযোগ এবং তছনছ করে। এমন অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা এবং জীবন জীবিকা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাময়িকভাবে শান্ত আইন জারি করতে বাধ্য হয় সরকার। ফলে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। করোনা মহামারীর সময়ের মতো দেশের বর্তমান এই ক্রান্তিকালেও সাধারণ মানুষকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহায্য করবেন বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে গিয়ে সেনাপ্রধান রাষ্ট্রপতির সাথে দেখা করেন। এ সময় তিনি বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে দেশব্যাপী সেনা নামানোর পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি এজন্য সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। সেনাপ্রধানও এজন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেন। বুধ ও বৃহস্পতিবার সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত সব সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার বিকেলে টেলিফোনে একথা জানান তিনি। আগামীকালকে এবং আগামী পরশুদিন অফিস খোলা থাকবে সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত। সেখানে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে এবং সেক্ষেত্রে সকাল 11টা থেকে 3টা পর্যন্ত। ব্যাংক তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকিং প্রতিষ্ঠান এবং মামলা আদালত তাদের মতো সিদ্ধান্ত নেবে। রাতে ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিটিআরসি ভবনে ব্রিফিংয়ে পরীক্ষামূলক ব্রডব্যান্ড চালুর কথা জানান। বলেন, ইন্টারনেট সেবা পেতে অগ্রাধিকার দেওয়া হবে ব্যাংকিং, পোশাক রফতানি, তথ্য প্রযুক্তি, কূটনৈতিক অঞ্চল, গণমাধ্যম, বন্দরসমূহ সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে। মহিদুল ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ইন্টারনেট সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ডিজিটাল দুনিয়া থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ, যে কারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকা। এমন অবস্থার মধ্যে ইন্টারনেট সঞ্চালন লাইন সচল করতে সার্বক্ষণিক ব্যস্ততা ছিল সংশ্লিষ্টদের। অবশেষে মঙ্গলবার রাত থেকেই দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর কথা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেক্টিভিটি চালু করতে যাচ্ছি আজকে রাতের মধ্যেই। রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা, ব্যাংকিং এলাকা, কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে কতটুকু এটাকে অ্যালাউ করতে পারবো বা কতটুকু আমরা এটা পুনঃস্থাপন করতে পারবো। আমার মনে হয় এই পর্যায়ে আমরা ইন্টারনেটটাকে আগে রিস্টোর করি, তারপরের ধাপে পরবর্তী অবস্থান। ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সঞ্চালন লাইন মেরামত করে দেশে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য 80% সক্ষমতা অর্জন হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ISPAB।
80 ভাগের মতো আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। বাকিটুকু হয়তো কালকে পরশুর মধ্যে হয়তো বাকি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্যাটা সেটা আমরা সমাধান করতে পারবো। কিন্তু আমরা এখন ওই পর্যায়ে আছি যে আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার মতো পর্যায়ে আমরা এখন কিন্তু চলে এসেছি। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার পর দেশে সফটওয়্যার রপ্তানি খাতে প্রায় 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তথ্য প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ সংগঠন বেসিস। এই ক্ষতির পরিমাণ বিগত 4-5 দিনে অলরেডি 500 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, যতটুকু আমরা বুঝতে পারছি, অনেক কিছু আমরা পারছি না। আজকেও আমরা সব এক্সপোর্টারদের ডাকতে পারি নাই, আমরা অল্প কিছু সংখ্যক এক্সপোর্টারের সাথে কথা বলেছি। যে কোনো দুর্যোগ কিংবা অনাকাঙ্ক্ষিত অবস্থায় দেশে ইন্টারনেট সেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা রাখারও দাবি জানায় বেসিস। আমাদের একদমই মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কোটা বিষয়ে উচ্চ আদালতের দেয়া রায় অনুযায়ী যে কোনো পর্যায়ে ও সকল গ্রেডে সরাসরি সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী, যা অবিলম্বে কার্যকর হবে ও অন্য কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে পূর্ণ করা হবে। মঙ্গলবার রাজধানীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব জানান মন্ত্রী। যত তাড়াতাড়ি সম্ভব পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। শিক্ষার্থীদের আন্দোলন, দেশজুড়ে সংঘাত, উচ্চ আদালতের রায়। আর সরকারি চাকুরিতে কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ের একদিন পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হলো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের। 4টা ক্যাটাগরি করে দিয়েছে পরিষ্কার। এখন থেকে যে কোনো পর্যায়ের ও সকল গ্রেডে সরাসরি সরকারি চাকুরিতে মেধায় 93%, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা থাকবে। নারী জেলাসহ কোটার অন্তর্ভুক্ত থাকছেন না বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। কোটা বাতিল করার যে পরিপত্রটা 2018 সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হইবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। প্রজ্ঞাপনে উচ্চ আদালত থেকে যেভাবে রায় দেয়া হয়েছিল সেভাবেই সব উল্লেখ আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আপিল বিভাগের রায়ের একটা কমা, দাড়ি, কমা, সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই। যেহেতু সেটা নাই, তারা যেভাবে দিয়েছেন আমরা সেইভাবেই এটা প্রতিপালন করেছি। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। সরকারি চাকুরিতে কোটা নিয়ে প্রজ্ঞাপন প্রকাশের পর দেশের চলমান সংকট নিরসন হলো কিনা এ সময় এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। আমাদের বিশ্বাস যে নতুন করে কোনো আরও সমস্যা তৈরি করা হবে না এবং এটার এই পরিস্থিতির অবনতি হবে না। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে। জনজীবনে ধীরে ধীরে স্বস্তি ফিরে আসছে এবং পুরোপুরি ফিরলেই কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। কারফিউয়ের মেয়াদ কমিয়ে আনছে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জনগণের ওপর প্রতিশোধ নিতে কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার বিবৃতিতে তিনি বলেন, কারফিউর মাধ্যমে চরম ভোগান্তিতে ফেলা হয়েছে সাধারণ মানুষকে। কোটা সংস্কার আন্দোলনকে দমন করতে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এখন হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে। আন্দোলনকে কেন্দ্র করে হত্যা নির্যাতন চালানো হয়েছে মন্তব্য করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদের আমলেও এমন নির্বিচার হত্যাকাণ্ড হয়নি। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য রাখছেন তাতে প্রতীয়মান হচ্ছে তারা সরকারি দলের কোনো পদে অধিষ্ঠিত আছেন। দেশজুড়ে দলের নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানির অভিযোগও করেন বিএনপি মহাসচিব। দেশের চলমান সাংঘর্ষিক পরিস্থিতিতে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব।
সাংঘর্ষিক ঘটনায় প্রাণহানি, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক যে ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং এই ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানায় নোয়াব। সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে এখনও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্ব নিতে হবে। নোয়াবের তেজগাঁও কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থনীতি সচল করতে অবিলম্বে ইন্টারনেট সেবা চালুর দাবিও জানায় নোয়াব। দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে দেশের অর্থনীতি, এমন আশঙ্কা জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি, রফতানি, রেমিটেন্স সহ বেশিরভাগ সূচকেই পড়বে বিশৃঙ্খলা আর অচলাবস্থার নেতিবাচক প্রভাব। ক্ষতি কমিয়ে আনতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার তাগিদ তাদের। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে স্থবির দেশের ব্যবসা বাণিজ্য। বেশ কদিন ধরে বন্ধ প্রায় সব দোকানপাট, শিল্প কারখানা আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। অচল ইন্টারনেট ভিত্তিক সেবা খাতগুলো বাধার মুখে আমদানি রপ্তানি বাণিজ্য। এছাড়া বিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা উস্কে দিচ্ছে দ্রব্যমূল্যকে। সব মিলে দেশের অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন এর জের টানতে হবে অনেক দিন। অন্ততপক্ষে দিনে হয়তো $1 বিলিয়ন ইকুইভ্যালেন্ট অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, কারণ এগ্রিকালচার সেক্টর ছাড়া প্রায় বাকি সব সেক্টরই থমকে গেছে। মূল্যস্ফীতি তো যদি কিছু না হয় আর বাড়বে, কারণ সাপ্লাই চেইন পুরোপুরি ডিসরাপ্টেড। সাপ্লাই চেইন যদি স্বাভাবিকভাবে কাজ না করতে পারে তাহলে ডেফিনেটলি আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আবার দেখা গেছে যে মানুষকে জিম্মি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদের জন্য তাদের জীবন জীবিকা চালানোটা অনেক কঠিন হয়ে পড়ে। দেশের অর্থনীতিকে বাঁচাতে চলমান অচলাবস্থা দীর্ঘস্থায়ী যাতে না হয় সে উদ্যোগ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। এটি যেমন আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি প্লাস বৈশ্বিক যে অর্থনীতি, দুই জায়গায় কিন্তু আমাদের বেশ সমস্যার সম্মুখীন করেছে। এখন আপনি যখন এক্সপোর্ট করবেন, বায়ার কিন্তু আপনার অভ্যন্তরীণ বিষয়গুলো বুঝবে না। বৈদেশিক যে বাণিজ্য, সেটি আমাদের একটা চরম ক্ষতিগ্রস্ত আসলে আমরা হয়েছি। রপ্তানি বাণিজ্য বন্ধ আছে, রেমিটেন্সের প্রবাহ, সেখানে আমরা একটা ধাক্কা খেতে যাচ্ছি। আমাদের রিজার্ভের অবস্থা ভালো না, ক্ষতিটা কিন্তু বিশাল আকারের হচ্ছে। তবে এখন এটা হচ্ছে যে যেহেতু এটা হিউম্যান মেড, এটার ডিউরেশন ইত্যাদি এটা আমাদের হাতেই। আর আমরা যদি সলিউশনটা বের করতে পারি তাড়াতাড়ি, এটা ক্ষতিটাকে আমরা কমিয়ে আনতে পারবো। আবার সলিউশন যদি তাড়াতাড়ি না বের করতে পারি, এটা দীর্ঘস্থায়ী হলে পরে আর অপূরণীয়, ক্ষতিটা বেশি হবে অনেক। এছাড়া বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন আগামীতে এর নেতিবাচক প্রভাব পড়বে সব ধরনের বিনিয়োগে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। টানা 65 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে ফের মাছ ধরা শুরু হয়েছে। ইতোমধ্যে পটুয়াখালী, বরগুনা সহ উপকূলের জেলেরা সাগরে রওনা হয়েছেন। কদিন ধরে জাল, ট্রলার মেরামত সহ প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করেন তারা। চাঞ্চল্য ফিরে এসেছে মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলে পল্লীতে। বঙ্গোপসাগরে মৎস্যসহ মূল্যবান প্রাণীজ সম্পদ সুরক্ষায় গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। জাটকা নিধনে নিষেধাজ্ঞার সফলতা অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সামুদ্রিক মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়ার মতো ক্রাস্টেশন আহরণও ছিল নিষেধাজ্ঞার আওতায়। 2-1 দিনের মধ্যে ডিম, মুরগি সহ নিত্যপণ্যের দাম কমবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সারা দেশে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাজার পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে ইন্টারনেট ঠিক না হলে বিকল্প ব্যবস্থায় টিসিবি পণ্য সরবরাহ করা হবে। আলু, পেঁয়াজের আমদানি সহজ করা হয়েছে। উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সড়কে কোনো সমস্যা না থাকায় রাজধানীর বিভিন্ন পাইকারি মার্কেটে নির্বিঘ্নে চাল সরবরাহ হচ্ছে। আশা মাল শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা ছিল। আমরা বিভিন্ন ডিসিদের সাথে চাঁপাইনবাবগঞ্জ, আমরা বগুড়া এবং নওগাঁর ডিসির সাথে কথা বলেছি এখনই। তারা বলেছে যে এই পুরো রাস্তাটায় চাল আসতে কোনো প্রতিবন্ধকতা ইনশাল্লাহ তৈরি হবে না। আমাদের তারপরেও পর্যাপ্ত পরিমাণে চাল আছে, চালের কোনো সংকট নাই এবং
ওনাদের যেহেতু আগেই মালগুলা কিনা ছিল, দাম বাড়ানোরও কোনো সুযোগ নাই। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।